নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প খুনি কলমের সুচন্দ্রা চক্রবর্তী। আর্য, আমার বড্ড কষ্ট হচ্ছে গো, মনে হচ্ছে বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। প্লিজ বাঁচাও আমায়। প্রমিতা এসেই আর্যর কোলে লুটিয়ে পড়ল। হ্যাঁ, সেই তো, বড্ড কষ্ট হচ্ছে না তোমার? বলেই আর্য হাসতে হাসতে প্রমিতাকে দু হাতে তুলে বিছানায় বসিয়ে দিল। আর্য, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমার বড্ড কষ্ট হচ্ছে, প্লিজ হসপিটালে নিয়ে চলো না আমায়। আর্য কিছু না বলে হাসতে লাগলো। হঠাৎই প্রমিতার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। আর্য, আমার মুখ থেকে রক্ত পড়ছে, তুমি দেখতে পাচ্ছ না? প্রমিতা এবার হাঁপাতে লাগলো। সত্যিই বলছি প্রমিতা, কি দারুণ অভিনয়টাই না করতে পারো, কেন যে হলিউডে চান্স পেলে না তাই ভাবি। আর্য হাসতে লাগলো। ওতে কিছু হবে না ম্যাডাম, দাঁড়াও আমি কফি বানিয়ে আনছি, সব ঠিক হয়ে যাবে। বলেই আর্য হাসতে হাসতে রান্নাঘরের দিকে চলে গেল। এরপর গুনগুন করে গান গাইতে গাইতে আর্য কফি ট্রেতে হাজির। এই যে প্রমিতা, ওঠো, কফি এনেছি। কিন্তু প্রমিতার তখনও ঘুম ভাঙছে না, চোখ বন্ধ করে চুপচাপ পড়ে আছে বিছানায়, আর মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অনেক অভিনয় করেছো ম্যাডাম, এবার ওঠো। ধন্য তুমি। কেন যে তোমার নামটা অস্কারের জন্য নমিনেটেড হলো না তাই ভাবি। বলেই আর্য সস্নেহে প্রমিতার মাথায় হাত বোলাতে লাগলো। কিন্তু প্রমিতা কিছুতেই উঠছে না। তার বিছানার চাদরটা রক্তে রাঙা হয়ে যাচ্ছে। এবার সত্যি আশঙ্কিত হয়ে পড়ল আর্য। তাড়াতাড়ি প্রমিতার মাথাটা নিজের কোলে নিয়ে দেখল ওর মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। তাড়াতাড়ি নিজের ডাক্তার বন্ধু সুমনকে ফোন করলো আর্য। সুমন আর্যর কথা শুনে বিরক্তি প্রকাশ করলো। দেখ আর্য, মানছি তুই আমার বন্ধু, তাই বলে সবসময় ইয়ার্কি ভালো লাগে না। আমি এখন পেশেন্ট দেখছি, ফোন রাখ। বলেই ফোন কেটে দিল সুমন। হঠাৎ প্রমিতা হাসতে হাসতে উঠে বসল। এসব তার অভিনয় ছিল। মুখ থেকে যে তরলটা গড়িয়ে পড়ছিল সেটা রক্ত নয়, রক্তের মতোই দেখতে, একটা রেড ফুড কালার, আর নিঃশ্বাসটাও সে ইচ্ছে করেই বন্ধ রেখেছিল। দেখেছ মেয়ের কাণ্ড? বলেই আর্য হাসতে লাগলো। জানতাম এসব তোমার দুষ্টু বুদ্ধি, তবে এই নিয়ে চারবার তুমি আমায় বোকা বানালে, আর সুমনটাও খামোকা রেগে গেল আমার ওপর। ও নিয়ে তুমি ভেবো না ডিয়ার। প্রমিতা বলল, সুমনদাকে আমি সরি বলে দেবো ক্ষণ, কিন্তু আগে বলো তো, তুমি রাগ করনি তো আমার ওপর? না, করেনি, কিন্তু পরের বার এই একই জিনিস দেখলে আমি কিন্তু আর বিশ্বাস করবো না বলে দিলাম। সে তুমি আমার হাতে পায়ে ধরলেও না। বলেই প্রমিতার গাল দুটো আলতো করে টিপে দিল আর্য। আর্য প্রমিতার সংসারে দুটি মানুষ, স্বামী আর স্ত্রী। প্রমিতার সাথে আর্যর পরিচয় অফিসে। আর্য ছিল প্রমিতাদের বস। প্রমিতা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে বলে আর্যর চোখে প্রথম থেকেই বেশ প্রিয় ছিল। সেই নিয়ে অফিসে বেশ কানাঘুষোও চলত। তবে আর্য সেসব কান দিত না, কারণ তার চেয়ে 7 বছরের ছোট প্রমিতাকে ও সস্নেহেই চোখে দেখত, আর প্রমিতা ছিল বিবাহিতা। হঠাৎ একদিন প্রমিতার হাতে একটা কাটা দাগ দেখতে পায় আর্য। আর্য বারবার ওকে জিজ্ঞেস করা সত্ত্বেও প্রমিতার বিষয়টা এড়িয়ে যায়। এরপর একদিন কপালে একটা গভীর ক্ষত নিয়ে অফিসে আসে প্রমিতা। সেদিন আর্য আর প্রমিতার কোনো ওজোর আপত্তিতে কান দেয়নি। অফিস ছুটির পর প্রমিতার হাত ধরে টেনে ধরেছিল। কিছু হয়নি স্যার, ও তো এমনি পড়ে গিয়ে। মিথ্যে বলো না প্রমিতা, এটা দেখেই বোঝা যাচ্ছে কোনো ধারালো অস্ত্রের আঘাতে এটা হয়েছে, পড়ে গিয়ে নয়। না স্যার, আমি তো বলছি এটা পড়ে গিয়েই। প্রমিতা, আমার বয়স 32 বছর, কচি খোকা নয়। কি হয়েছে বলো সত্যিটা, আমার মনে হচ্ছে তুমি কোনো বিপদে আছো। আপনি ঠিকই ধরেছেন স্যার। বলেই জীবনের সব সত্যিটা প্রকাশ করে দিল সে। প্রমিতার স্বামী রাজেশ রোজ ড্রিঙ্ক করে এসে মারধর করে প্রমিতাকে। অফিসে চাকরি করা নিয়ে ভীষণ আপত্তি তার। প্রমিতার চোখের জল আটকাতে পারল না কথাগুলো বলতে গিয়ে। এত কষ্ট সয়ে কেন পড়ে আছো জানোয়ারটার কাছে? আর্যর মাথায় আগুন জ্বলে গেল। বাপের বাড়িতে কেন ফিরে যাচ্ছ না? ও বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে যে স্যার। প্রমিতা হতাশ গলায় বলল, বাড়ির অমতে পালিয়ে বিয়ে করেছিলাম রাজেশকে। সেদিনই বাবা আমায় ফোন করে বলেছিল ও বাড়িতে সবার কাছে আমি মৃত। প্রমিতা অসহায়ের মতো কাঁদতে লাগলো। জানেন স্যার, কেউ নেই যে আমায় একটু বোঝে, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা হয়। কে বলেছে প্রমিতা কেউ তোমায় বোঝে না? ওই নরকে আমি তোমায় আর ফিরতে দেবো না। বলেই প্রমিতার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরল আর্য। আর্য এরপর পাশে দাঁড়ালো প্রমিতার।
রাজেশের সাথে ডিভোর্স হলো প্রমিতার। রাজেশও ডিভোর্স দিতে বিশেষ আপত্তি করেনি, কারণ সে অন্য গার্লফ্রেন্ড জুটিয়ে ফেলেছিল ততদিনে। এরপরই বিয়ে হলো আর্য প্রমিতার। যদিও প্রমিতাকে আর্যর মা বাবার একেবারেই পছন্দ করেন না, কারণ জিজ্ঞেস করলে বলেন মেয়েটাকে সুবিধার মনে হয় না রে বাবু। আর্য সেজন্য বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাটে থাকে প্রমিতাকে নিয়ে। মা বাবার কাছে সে মাঝে মধ্যেই যায়, তবে তাদের কাছে স্থায়ীভাবে থাকে না, কারণ কোনো অবস্থাতেই প্রমিতার হাত ছাড়বে না আর্য, সে নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে আর্যর মা বাবাও মাঝে মাঝে আসেন আর্যর ফ্ল্যাটে, কিন্তু পুত্রবধূকে এড়িয়ে চলেন, হয়তো আর্য তার দ্বিতীয় স্বামী বলেই। প্রমিতা যত্নার্থে কোনো ত্রুটি করেন না শ্বশুর শাশুড়ি, তবু তাদের মনের কাছাকাছি যেতে পারেনি আর্য। অন্যদিকে আর্য প্রমিতাকে একেবারেই কষ্ট দিতে রাজি নয়, কারণ এমনিতেই জীবনে কম আঘাত পেতে হয়নি। অন্যদিকে নিজের মা বাবার কাছে ফেরার রাস্তাও বন্ধ। এই জন্য প্রমিতাকে পছন্দ না করলেও মুখে সেরকম কিছুই বলে না আর্যর মা বাবা, কারণ আর্য প্রমিতার সম্বন্ধে কোনো নেগেটিভ কথা সহ্য করে না। তবুও মাঝে মধ্যে প্রমিতার চোখ দুটো এক ফোঁটা জল বেরিয়ে যায়। এ জন্মে আমার মা বাবার স্নেহ পাওয়া হলো না বলো আর্য? মা বাবা যে কেন তোমায় মেনে নিতে পারেননি আমি সত্যিই বুঝি না। তুমি তো কম করো না ওদের জন্য। নিজের মা বাবার কাছে তো কোনোদিনই ফিরতে পারবো না। ভেবেছিলাম তোমার মা বাবাকে, কিন্তু সেই সুখ বোধহয় আমার কপালে নেই গো। প্রমিতার চোখের জল একেবারেই সহ্য করতে পারেন না আর্য। চোখের জল মুছিয়ে বুকে টেনে নেয় ওকে। আর কেউ তোমায় ভালোবাসুক আর নাই বাসুক, আমি সারা জীবন তোমার পাশে থাকবো প্রমিতা, কখনো একা ফেলে চলে যাব না। সত্যিই তো আর্য, কোনোদিনও আমায় হাত ছাড়বে না তো? ছেড়ে দেওয়ার জন্য তো হাত ধরিনি প্রমিতা। প্রমিতা একটু ছেলে মানুষই গোছের। আর্যর ভালোবাসার পাশাপাশি যথেষ্ট স্নেহও করে প্রমিতাকে, তাই ওর ছেলে মানুষগুলো বেশ উপভোগই করে সে। এই যেমন কিছুদিন হলো নতুন এক ছেলে মানুষই শুরু করেছে প্রমিতা। একদিন আর্য ল্যাপটপে মুখ গুজে বসে আছে, হঠাৎই প্রমিতা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। আর্য ব্যস্ত হয়ে ওর কাছেই যেতে দেখলো ওর মুখ থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি নিজের স্কুল জীবনে বন্ধু সুমনকে ফোন করে। সুমন বর্তমানে শহরে নামকরা ডাক্তার। সুমন বন্ধুর ফোন পেয়ে তাড়াতাড়ি ওদের ফ্ল্যাটে চলে আসে, কিন্তু এসেই ওরা হকচকিয়ে যায়। ওরা দেখে প্রমিতা খাটের ওপর বসে আছে। সেই দেখে ওদের বুঝতে অসুবিধা হয়নি যে ব্যাপারটা পুরোটাই প্রমিতার ছেলে মানুষই ছাড়া আর কিছু নয়। সুমন মনে মনে বিরক্ত হলেও মুখে হাসি নিয়ে ফিরে যায় নিজের চেম্বারে, আর আর্য হাসতে থাকে। এরপর এই ঘটনা আরও বেশ কয়েকবার ঘটিয়েছে প্রমিতা। কিছু ক্ষেত্রে আর্য বুঝতে পেরেছে যে এটা শুধুই মজা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারেনি, যেমন আজকের ঘটনা। প্রমিতা নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, তাই সে কিছুক্ষণের জন্য আশঙ্কিত হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়ে সুমনকে ফোন করেছিল। কিন্তু সুমন শুনেই বুঝেছে আসল ব্যাপারটা, তাই বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছে। আর্য প্রমিতা বেশ সুখেই আছে, তবুও মাঝে মধ্যেই মা বাবার কথা বলে প্রমিতা। এর জন্য আর্য ঠিক করলে একদিন প্রমিতার বাপের বাড়িতে তাকে নিয়ে যাবে। একবার চেষ্টা করবে যদি ও বাড়ির মানুষেরা প্রমিতাকে মেনে নেন। কলিংবেল বাজাতেই একজন মাঝবয়সী মহিলা এসে দরজা খুললেন। কাকে চাই? শোভনবাবু আছেন? হ্যাঁ আছেন, আপনার একটু বসুন, কর্তাবাবুকে খবর দেওয়ার ব্যবস্থা করছি। প্রমিতা ব্রণেদি পরিবারের মেয়ে, খুব রক্ষণশীল তাদের পরিবার। প্রেম করে বিয়ে তারা একেবারেই পছন্দ করেন না। সেই কারণেই প্রমিতা বাধ্য হয়েছিল কলেজ জীবনে প্রেমিক রাজেশের সাথে পালাতে। এ সমস্ত প্রমিতার মুখ থেকে আগেই শুনেছে আর্য। ও বলেছে বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করেছিলেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রমিতার কোনো কথা কানে তোলেননি তিনি, তাই বাধ্য হয়ে আশীর্বাদের আগের দিন এক কাপড়ে রাজেশের হাত ধরে বাড়ি ছেড়েছিল সে। তোমার বাবা মাই রাজেশকে সঠিক চিনেছিলেন, সেই জন্যই ওকে মেনে নেননি। প্রমিতার মুখে সবটা শুনে বলেছিল আর্য, আসলে আমাদের কিসে ভালো হবে সেটা বোধহয় সবচেয়ে বেশ ভালো বোঝেন মা বাবারাই। এই কথা শুনে হয়তো মনে মনে কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। তা ঠিক বলেছ জানো, হয়তো সেই জন্যই তোমার মা বাবাও আমাকে মেনে নিতে পারেননি, বলেই শ্লেষের হাসি হেসেছিল সে। আমি তা বলতে চাইনি প্রমিতা, প্লিজ আমায় ভুল বোঝো না। প্রমিতার গাল দুটো নিজের হাতের তালুতে রেখে সে বলেছিল, আমি যে কি করি না বুঝে তোমায় কষ্ট দিয়ে ফেলাম। মা বাবা আমাদের ভালোটা বোঝেন বটে, কিন্তু সব সিদ্ধান্তেই যে ওরা ঠিক নেন সেটা কিন্তু ঠিক না, সঠিক না। প্রমিতাদের বাড়িতে একটা বড় ডাইনিং স্পেস আছে, ওখানে একটা সোফায় বসে ডায়েট করছিল আর্য প্রমিতা। কিছুক্ষণ পর শোভন রায়চৌধুরী এবং তার স্ত্রী উর্মিলা দেবী এসে হাজির হলেন। ওরা প্রমিতার মা বাবা।
আর্য কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু প্রমিতাকে দেখেই ভীষণ রেগে গেলেন ওরা। শোভনবাবু রাগী গলায় বললেন, ও কেন পা রেখেছে বাড়িতে? ও তো মৃত এই পরিবারের সকলের কাছে, আর মৃত মানুষকে আর ফিরতে নেই তা কিও জানে না? আমি আসতে চাইনি বাবা। প্রমিতা মাথা নিচু করে বলে, আর্য তোমায় বারবার বলেছিলাম না, তবু তুমি সেই নিয়ে এলে আমায় এখানে। কে তোমার বাবা? আমার ছোট মেয়ে প্রমিতা 2 বছর আগে মারা গেছে। আমি তার বাবা ছিলাম, তোমার কেউ নেই। আমরা এখন কেউ না। আঙ্কেল, সবটাই বুঝতে পারছি। আর্য শান্তভাবে বলল, কিন্তু আপনারা যেমন কষ্ট পেয়েছেন প্রমিতার কাছে, ও কিন্তু কম কষ্ট পায়নি এই 2 বছর। রাজেশ ওকে পশুর মতো মারত, হাতে কপালে আঘাতের চিহ্ন লুকিয়ে ও রেগুলার অফিস আসতো, কখনো কাউকে কিছু বলেনি এ ব্যাপারে। আমি যদি সেদিন ওকে চেপে না ধরতাম, তাহলে আজ হয়তো ওকে ওই পশুটার বাড়িতেই থাকতে হতো। দীর্ঘশ্বাস ফেলে আর্য বলতে লাগলো, আপনারা তোর মা বাবা, স্নেহের চেয়ে কি অভিমানটাই বড় হলো আপনাদের কাছে? শোনো, এসব কথা বলে কোনো লাভ নেই। আমাদের বাড়িতে একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম যারা মানে না তাদের বাড়িতে, এই বাড়িতে অন্তত ঠাঁই নেই। শোভনবাবু বললেন, আর তুমি কে? আর্য সমস্তটাই খুলে বলল প্রমিতার মা বাবাকে। উড়ি পাস, তুই তো গভীর জলের মাঝরে। এক যুবকের প্রবেশ সেখানে, বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলি, আবার 2 বছর না যেতে বড় পাল্টে ফেললি। চুপ করুন। প্রমিতার সম্বন্ধে এই ধরনের কথা বলার সাহস আপনার হয় কীভাবে? কি আপনি? আমি সিদ্ধার্থ, এবারই বড় ছেলে, প্রমিতার দাদা। আর প্রমিতার সম্বন্ধে কি বলবো সেটা আপনার কাছ থেকে শিখবো নাকি মশাই? আসলে সব বানানো গল্প। আমাদের এত সম্পত্তি দেখে ওই রাজেশ বেটার লোভ হয়েছে, তাই মিথ্যে গল্প ফেদে আপনাকে পাঠিয়েছে। কিছু বুঝি না যেন আমরা, যত্ত সব। আপনাদের সম্পত্তি নিয়ে আমার বা প্রমিতার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আর্য রাগান্বিত হয়ে পড়ল এবার। আমি নিজেও বনেদি পরিবারের ছেলে, সেটা জানেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।